আমরা যখন সরকারে ছিল, যখন রাজ্যে বামপন্থীরা সরকারে ছিল, একটা কথা খুব বলা হতো আমাদেরকে নিয়ে, অনেকে বলতেন যে কিছু কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী তারা এখন বামপন্থীদের সঙ্গে আছে, বামপন্থীদের সঙ্গে লেগে আছে, রাজ্যে বামপন্থীদের সরকার রয়েছে বলে। যেদিন রাজ্যে বামপন্থীরা থাকবে না, যেদিন বামফ্রন্ট সরকার রাজ্যে থাকবে না, সেদিন এদের কাউকে আর খুঁজে পাওয়া যাবে না। একটা সময় রাজ্য থেকে বামফ্রন্ট সরকার চলে গেল। সেই সময় একটা কথা ছিল বাজারে, তখন কিছু খবরের কাগজ, কিছু মিডিয়া তারা বলতেন যে এখন যাদেরকে দেখছেন যে বুদ্ধিজীবী, এরা কেউ বুদ্ধিজীবী নয়, এরা আসলে বুদ্ধজীবী। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী বলে বুদ্ধদেব ভট্টাচার্য পেছন পেছন এরা ঘোরে। যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকবেন না, সেদিন এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এবং এটা দেখুন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি, 2009-এর পর থেকেই এবং 2011-এর পরে আরও বেশি করে আমরা বুঝতে পারি যে কথাটা শুনতে আমাদের খারাপ লাগতো, কিন্তু কথাটা পুরোটা মিথ্যেও ছিল না। পুরোটা সত্যি ছিল এমনও নয়। এরকম বহু মানুষ আছেন, বহু মানুষ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন, যারা বামফ্রন্ট সরকারের সময়ও তারা বামপন্থীদের সঙ্গে ছিলেন, পরবর্তীকালে অনেক কঠিন সময় পার করেও তারা আজকে অব্দি বামপন্থীদের সঙ্গে রয়েছেন। এটা যেমন সত্যি, তেমন আবার কিছু মানুষ এরকম ছিলেন, পরবর্তীকালে দেখা গেল যে সরকার যখন পাল্টালো, দেখুন পশ্চিমবাংলার নাগরিক সমাজ, বুদ্ধিজীবী সমাজকে নিয়ে আমাদের প্রত্যেকেরই অনেক গর্ব আছে এবং থাকাই উচিত। স্বাধীনতা আন্দোলনের আগে থেকে স্বাধীনতা আন্দোলনের পরবর্তী সময় বাংলার বুদ্ধিজীবী সমাজ তারা অনেক প্রতিকূলতার সামনে দাঁড়িয়ে অনেক গৌরবোজ্জ্বল অবস্থান তারা নিয়েছেন। কিন্তু আমরা দেখলাম 2009, 10, 11 সালের পরে যে বাংলার বুদ্ধিজীবী সমাজের মধ্যেও এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এমন কিছু বুদ্ধিজীবী তৈরি হয়েছেন, আর আজব বুদ্ধিজীবী, যে গভর্নমেন্ট উল্টালো তো কবিও উল্টে গেল। তো যাই হোক, এরকম কিছু বুদ্ধিজীবী যেরকম আমরা দেখলাম, এটা সত্যি, তেমন আবার এটাও সত্যি 2011-এর আগে যাদেরকে বন্ধু ভেবেছিলাম, 2011-এর পরে যেরকম অনেক বন্ধুকে আমাদের হারাতে হয়েছে, তেমন 2011-এর পরে অনেক নতুন বন্ধু আমরা পেয়েছি পশ্চিমবাংলায়। বামপন্থীরা অনেক নতুন বন্ধু পেয়েছে এবং সেই বন্ধুদের তালিকায় আমাদের একজন উজ্জ্বল বন্ধু ছিলেন, বা বন্ধু ছিলেন কেন বলবো, বন্ধু আছেন, অনিক দত্ত। 2011-এর আগে অনিক দা তখনও প্রথম ছবি ভূতের ভবিষ্যৎ তখন রিলিজ করেনি। সুতরাং একটা সিনেমা ডিরেক্ট করলে, সেই সিনেমা পপুলার হলে যতটা জনমানসে পরিচিত হয়ে যাওয়া যায়, হয়তো অনিক দা পাবলিক লাইফ অতটা পরিচিত ছিলেন না, কিন্তু অনিক দা আমাদের রাজ্যে তার আগে প্রায় 2 দশক ধরে, বাংলাতে, আমাদের রাজ্যে খালি বলে বলবো না, বাংলা বিজ্ঞাপনের জগতে অনিক দত্ত একটা বিরাট বড় নাম ছিলেন সেই সময়। তো সুতরাং বিজ্ঞাপন, একজন অ্যাড ফিল্ম মেকার হিসেবে, অ্যাডম্যান হিসেবে ওই জায়গার থাকার সুবাদে অনিক দত্তরও কিন্তু অনেক সুযোগ ছিল, অগাধ সুযোগ ছিল 2011 সালের আগে বামপন্থীদের সঙ্গে, বামফ্রন্ট সরকারের সঙ্গে ওঠা বসা করার। কিন্তু ঘটনা হচ্ছে, আমি হলপ করে বলতে পারি, আমি কেন, একজনও সিপিআইএম যারা করে, যারা বামপন্থী আমাদের রাজ্যে সরাসরি যারা দল করে, যারা এমনি ইন্ডিভিজুয়াল লেফট অনেকে আছেন যারা কিনা হয়তো বামপন্থী মানুষ কিন্তু সেই অর্থে কোনো দল করেন না, কিন্তু আমি একদম সিপিআইএমের কর্মী হিসেবে আমি বলতে পারি এ কথা, আমাদের মধ্যে এমন একজনও নেই, আমরা কেউ জানতাম না 2011 সালে যতদিন আমাদের সরকার ছিল, আমরা একজনও জানতাম না যে অনিক দত্ত এতটা আমাদের সাপোর্টার। অনিক দত্ত বামপন্থীদেরকে এতটা সমর্থন করেন বা সিপিআইএমকে নিজের দল মনে করেন, বামপন্থীদেরকে নিজের পার্টি মনে করেন, আমরা কেউ জানতাম না, একজনও জানতাম না। আমি কথাটা এই কারণে বলছি, যেমন এরকম বুদ্ধিজীবী আমাদের সমাজে আছে যারা কিনা যে যখন সরকারে থাকে তখন তার সঙ্গে গিয়ে 2 লাইন পাঁচালি গিয়ে দেয়, তেমন আবার অনিক দত্তর মতো মানুষেরাও কিন্তু রয়েছেন যিনি চিরকালই ক্ষমতা থেকে দূরে থেকেছেন, গর্বের সঙ্গে মাথা উঁচু করে ক্ষমতা থেকে দূরে থেকেছেন, কখনো ক্ষমতার সঙ্গে গা ঘাসাঘাসি করতে যাননি। তা তৃণমূল সরকারের আমলেও করতে যাননি, বিজেপি সরকারের আমলে করতে যাননি, এমনকি বামফ্রন্ট সরকারের আমলেও তারা ক্ষমতার ধারে কাছে ঘুরতে যাননি। কিন্তু যখন বামপন্থীরা ক্ষমতায় নেই, যখন বামপন্থীরা আক্রান্ত, যখন বামপন্থীরা নানা রকমভাবে আক্রান্ত, সেই কঠিন সময়ে বামপন্থীদের সঙ্গে এসে দাঁড়িয়েছিলেন একজন আমাদের বন্ধু, খারাপ সময়ের বন্ধু, বিপদের সময়ের বন্ধু ছিলেন অনিক দত্ত। আমার ব্যক্তিগত স্মৃতিচারণার হয়তো এটা অবকাশ নয়, কিন্তু আবার ব্যক্তিগত স্মৃতি, এটা বুঝতেই পারছেন যে ব্যক্তিগত স্মৃতিকে বাদ দিয়েও এরকম স্মৃতিচারণা সবসময় করা হয়ে ওঠে না, আমরা সবাই মানুষ। অনিকদার সাথে আমার মনে পড়ে আমার প্রথম আলাপ, প্রথম সিনেমা দেখেছি ভূতের ভবিষ্যৎ, আমরা সবাই দেখেছি, এখানে আপনারা যারা আছেন, সে বাংলা সিনেমা এরা তোলপাড় ফেলে দিল, তখনও আলাপ হয়নি। তারপরের সিনেমাটা যখন অনিক দত্ত করলেন, আশ্চর্য প্রদীপ সিনেমাটাকে দেখে আমার প্রথম ইচ্ছে হয় অনিক দত্তর সাথে আলাপ করার, বা কৌতূহল হয়, মানে ব্যক্তি অনিক দত্তকে নিয়ে একটা কৌতূহল তৈরি হয়। মানে একজন মানুষ, যে কথাটা আমি বলার আগে যখন এখানে আজকের প্রোগ্রামটা শুরু করা হচ্ছিল, দেবরূপ যেটা বলছিল যে
একটা মার্কেট ড্রিভেন, একটা বাজার অর্থনীতি পরিচালিত একটা সমাজে বাস করছি। বাজার ঠিক করে দিচ্ছে মানুষের মূল্যবোধ কী হবে, কে কী ভাববে, কে কী পড়বে, সব কিছু মার্কেট ঠিক করে দিচ্ছে। এমন একটা সময় দাঁড়িয়ে বাজার অর্থনীতিকে চ্যালেঞ্জ করে একটা সিনেমা বানাচ্ছেন একজন মানুষ, এবং বাজারের প্রতিটা শর্ত মেনে। মানে আমি হয়তো খুব জটিলভাবে বলছি, খুব সহজ কথাই হচ্ছে, উনি যে সিনেমাটা বানাচ্ছেন আশ্চর্য প্রদীপ, সেটা কোনো অর্থেই আমরা যেটাকে বলি তথাকথিত আর্ট ফিল্ম, খুব আর্ট হাউস সিনেমা কোনো মতেই নন। একটা অত্যন্ত এন্টারটেনিং, কমেডি, হাসি, মজার সিনেমা। একটা বাণিজ্যিক সিনেমার যা যা আকর্ষণ সব কিছু আছে, অথচ বাণিজ্যিক সিনেমার যাবতীয় আকর্ষণকে বজায় রেখে একটা মানুষ সিনেমাটা তৈরি করছেন। এই বাণিজ্য ব্যবস্থা, একচেটিয়া এই মুনাফাখোরির ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে সেটাকে নিয়ে ব্যঙ্গ করে একটা সিনেমা বানাচ্ছেন। তো যাই হোক, আশ্চর্য প্রদীপ তৈরি হওয়ার পরে আমার মনে আছে গণশক্তিতে আমি একটা রিভিউ লিখি, সিনেমাটার একটা রিভিউ লিখি। তারপরে আমাদেরই আর এক কমরেড, আমাদের পার্টির অত্যন্ত আপনজন, আমাদের আন্দোলনের অত্যন্ত আপনজন উষসী চক্রবর্তী, অভিনেত্রী, উষসীর দিকে একদিন অনিকদা তারপর বলেন যে এরকম শতরূপ, ওর একটা লেখা আমি পড়লাম, ওই ইয়ে নিয়ে লিখেছে, আশ্চর্য প্রদীপ নিয়ে, গণশক্তিতে, আমার খুব ভালো লাগলো, ওকে একদিন একটু আমার সাথে যোগাযোগ করতে বলো, ওকে একদিন ওর সাথে একদিন আলাপ করবো। তো আমাকে যখন উষসী দিয়ে এটা বলে, আমার তো খুব আনন্দ শুনে। তো ভালো কথা, আলাপ হলো। তো আলাপ টালাপ হলো, কথা হলো, উনি খুব বললেন ইত্যাদি কথা টথা। তার কদিন পরে দেখি আবার হঠাৎ করে ফোনে অনিকদার ফোন। তা ফোন করে বললেন যে আচ্ছা শোনো, তোমাকে আমি ফোন করলাম একটা কারণে, তুমি একদিন আমার বাড়িতে আসতে পারবে? কেন না, বলে যে তোমরা এই যে এখনকার জেনারেশনের যারা আছো, এখন নতুন করে কমিউনিস্ট পার্টি করছো, কমিউনিস্ট পার্টির এত খারাপ সময়, এত মারধর খেতে হচ্ছে, এই করতে হচ্ছে, তার মধ্যে তোমরা নতুন করে করছো, তা তোমরা কি ভাবছো, তোমরা কি চিন্তা করছো, তোমরা নতুন কীভাবে কি করতে চাইছো, সেইটাকে নিয়ে একদিন একটু শুনবো তোমার কাছ থেকে, একটু আমার বাড়িতে এসো। তা আমার তো তখন নিজেকে বিরাট মানে গুরুত্বপূর্ণ মানুষ মনে হতে শুরু করলো, যে অনিক দত্ত আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন যে তোমার আইডিয়াগুলো শুনবো। যাই হোক, আমি বাড়িতে গেছি। এবার আমি জানি না আপনাদের মধ্যে নিশ্চয়ই কেউ কেউ চিনতেন অনিকদাকে, সবাই চিনতেন না। যারা কমলদা জানেন এটা, যারা অনিকদাকে চিনতেন তারা ব্যাপারটার সাথে রিলেট করতে পারবেন। আমি তো বিরাট উৎসাহ নিয়ে অনিকদার বাড়িতে গিয়ে আবার অনিকদার সামনে বসেছি যে অনিকদা এবার আমার থেকে শুনবেন। খানিকক্ষণ কথা হওয়ার পরে বুঝতে পারলাম যে আমার খুব একটা কিছু শোনানো হচ্ছে না, অনিকদাই বলে যাচ্ছেন, আমি শুনে যাচ্ছি। মানে আমাকে যে অনিকদা জিজ্ঞেস করে, এই তুমি এটা নিয়ে কি, এটা তোমার কি মনে হয় কি হবে, তা আমি হয়তো সবে বলতে শুরু করলাম যে না অনিকদা আমার মনে হয়, উনি থামিয়ে না শোনো কিন্তু আমার যেটা মনে হয় বলে আবার বলতে শুরু করলেন। আবার 5 মিনিট পরে আবার হয়তো আমার একটা সুযোগ হলো একটা কথা বলার, এক লাইন বলতে পারলাম কি পারলাম না, আবার ওখান থেকে অনিকদা ধরে নিলেন। আর মাঝে মধ্যে হচ্ছে কি, পাশের ঘরে বৌদি ছিলেন, এবারে বৌদি পাশের ঘর থেকে বেরিয়ে, তখন হিন্দুস্তান পার্কের বাড়িটায় থাকতেন, পাশের ঘর থেকে বৌদি বেরিয়ে এসে ধমক দেওয়ার মতো অনিকদাকে, এই তুমি পাশের ঘর থেকে শুনছি তুমি খালি বলে যাচ্ছ, চুপ করো, এখন ওকে একটু বলতে দাও, বলে চলে যাচ্ছেন বৌদি ভেতরে। আমি আবার 2 মিনিট বলতে পারছি ওই সুযোগে, আবার অনিকদা বলা শুরু করছেন, আবার একটু পরে বৌদি এসে আবার শাসন করছেন। তাই যাই হোক, এরকমভাবে চললো। তো এর কদিন পরে আপনাদের মনে থাকবে, ওই সময় নাগাদ একটা ঘটনা ঘটেছিল, 2013 সাল নাগাদই, আমাদের রাজ্যের দুজন অত্যন্ত নামকরা কবি মন্দাক্রান্তা সেন এবং শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, তাদেরকে নিয়ে কিছু ওই এফআইআর হয় যে তারা নাকি ধর্মীয় সেন্টিমেন্টকে আঘাত করেছে ইত্যাদি করেছে, সুতরাং তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এই মর্মে একটা এফআইআর হয়। তো সেই সময় কমরেড শ্যামল চক্রবর্তী সেই সময় উদ্যোগ নেন, শ্যামল দ্বারা উদ্যোগ নেন, মূলত বুদ্ধিজীবীদের ডাকে শ্যামলদা ফোন করে কয়েকজনকে বলেন যারা কিনা আমাদের পার্টির খুব ঘনিষ্ঠ, তার মধ্যে কমলদা ছিলেন। ততদিনে মেঘে ঢাকা তারা রিলিজ করে গেছে, ততদিনে কমলদার সিনেমা, কমলদা তার আগেও ছবি করেছেন, কিন্তু মেঘে ঢাকা তারার মাধ্যমে কমলদাও সোচ্চারে ঘোষণা করেছেন যে বামপন্থী যে কালচারাল মুভমেন্ট, তার একটা গুরুত্বপূর্ণ সিনেমা মেঘে ঢাকা তারা। তো কমলদারও মনে থাকবে হয়তো ঘটনাটা, কমলদাকে ফোন করা হয়। আরও সেই সময় বুদ্ধদেব গুহ সেই সময় বেঁচে ছিলেন, থেকে শুরু করে আজিজুল হক তখন বেঁচে ছিলেন, এরকম বহু মানুষজন, তাদের সঙ্গে শ্যামলদা কথা বলেন যে এরকম একটা হচ্ছে, মন্দাক্রান্তাকে, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে এরমভাবে ইয়ে করা হচ্ছে, তো তার বিরুদ্ধে একটা কিছু হওয়া দরকার পশ্চিমবাংলায়। তো তখন তাদের ডাকে এইখানে এই কলেজ স্ট্রিটের প্রেসিডেন্সি কলেজের গেট থেকে মিছিল শুরু হয়। মিছিলটা গিয়ে শ্যামবাজারে শেষ হবে। প্রবীরদা এখানে আছেন, প্রবীরদা সেই সময় খুব উদ্যোগ নিয়েছিলেন ওই মিছিলটা সংগঠিত করায়। সেখানে মিছিল শুরু হবে। তা আমি অনিকদাকে ফোন করে বললাম, তখন অনিকদার সাথে সেই অর্থে তখনও আমাদের পার্টির সেই অর্থে ওরকম যোগাযোগ তৈরি হয়নি কারোর। তা আমি অনিকদাকে ফোন করে বললাম যে অনিকদা এরকম এরকম ব্যাপার, এরকম একটা মিছিল হচ্ছে এই ইস্যুতে, তা আপনি যদি একটু আসেন তা খুব ভালো হয়। তা শুনেই অনিকদা বললেন যে না না, সব মিছিল টিছিল যেতে পারবো না, সব মিছিল টিছিল করে কিছু হয় না, তোমরা কী সব মিছিল করো, আর আজকালকার দিনে এসবের কোনো মানে হয় না, ওসব করে কিছু হবে না। ঠিক আছে, আর কি করব। আর অনিকদা যে সেই অর্থে আমি যেরকম বললাম যে উনি যে আমাদের সাথে ওনার মিটিং মিছিল আসার সম্পর্ক ছিল তার আগে, এমনও নয় ব্যাপারটা, সুতরাং কিছু করার নেই, উনি বললেন যে আসবেন না, মিটে গেল। তো তারপর যাই হোক, এখান থেকে মিছিল শুরু হয়েছে, মিছিলটা এখান থেকে এগোচ্ছে। এই মোটামুটি বউবাজারের
মুখটা যখন ক্রস করছে মিছিলটা, হঠাৎ থেকে আমার ফোনে অনিকদার ফোন। তো ফোনে বলছেন যে এই তোমাদের মিছিলটা এখন কোথায়? তাই আমি বললাম যে আপনি কি এসছেন নাকি মিছিল? এবার আমি খুঁজছি আশপাশে কোথাও দেখা যাচ্ছে কি, আপনাকে দেখলাম না তো। বলে না আমি তো আসছিলাম, আমার মনে হলো যে না যাওয়া দরকার মিছিলটায়, আমি আসছিলাম, তো আমি তো পার্ক স্ট্রিটের কাছে এসে জ্যামে আটকে পড়েছি, আর তো গাড়ি এগোচ্ছেই না তোমাদের মিছিলের জন্য, আমি এখন কোথায় গিয়ে ধরবো মিছিলটাকে? তা আমি বললাম অনেকদের এরকম তো আমরা এগিয়ে এসেছি কিছুটা, এরম জায়গায় আছি। তো অনেকদা, আপনারা হয়তো অনেকে জানেন এটা, অনেকদা অ্যাকিউট সিওপিডি পেশেন্ট ছিলেন, মানে অনেকদার ভয়াবহ সিওপিডির সমস্যা ছিল। তো সেই অনেকদা পার্ক স্ট্রিটে গাড়ি থেকে নেমে গিয়ে কার্যত দৌড়তে গিয়ে সেই মিছিল ধরলেন। মানে যতক্ষণে সেই বউবাজার ক্রস করে যখন মিছিলটা অনেকদা ধরছেন, তখন অনেকদা মানে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাবেন, এরকম একটা ব্যাপার। আর মানে অনেকদাকে আমরা যারা চিনতাম, আমরা জানতাম অনেকদা কোনোদিনই মিটিং মিছিল করার মানে ওনার মধ্যে অভ্যাসই তৈরি হয়নি। মানে উনি যেরকম পরিবারে বড় হয়েছেন, যে পরিবেশে বড় হয়েছেন, মানে ওনার ঠাকুরদা চা বাগান ছিল সে থেকে শুরু করে, মানে ছোটবেলা থেকে যে তারপরে পড়াশোনা করেছেন সেন্ট জেভিয়ার্সে, প্রেসিডেন্সিতে, জেভিয়ার্স অল্পদিন পড়েছেন মূলত, তারপর প্রেসিডেন্সিতে, সব মিলিয়ে মানে অনিক দত্তর, বা না আমি উল্টাটা বললাম, প্রেসিডেন্সিতে অল্পদিন পড়েছিলেন, মূলত জেভিয়ার্সে পড়েছেন। তো সব মিলিয়ে ওনার মধ্যে মিটিং মিছিল করার অভ্যেসটাও কোনো কালে ছিল না, ওনার সামাজিকভাবে কখনো এই ইচ্ছেটাও কখনো হয়নি, কোনোদিন কোনো প্র্যাকটিসও ছিল না। কিন্তু জীবনের এই প্রথম মিছিল, এবং মানে নিজের সিওপিডি থেকে শুরু করে সব কিছুকে অস্বীকার করে কার্যত দৌড়ে গিয়ে সেই মিছিলটা ধরলেন। এবং সেই যে মিছিলে অনেকদা হাঁপাতে গিয়েও সেদিন পা মেলালেন, অনেকদা জীবনের শেষ দিন পর্যন্ত সেই মিছিলে ছিলেন। অনেক পরিবর্তন এসছে, অনেক আঘাত এসছে, অনেক আক্রমণ এসছে, অনেক কিছু এসছে, কিন্তু অনেক দত্ত কোনোদিন সেই মিছিলটা ছেড়ে কোনোদিন চলে যাননি। যখন কোভিডের সময় শ্রমজীবী ক্যান্টিন আমাদের উদ্যোগ নেওয়া হলো, যাদবপুরে শুরু হলো, আরও বিভিন্ন জায়গায় শুরু হলো, সেই সময় অনেকদা, এখানে কমলদা রয়েছেন, দেবজ্যোতি মিশ্র এই সময়, দেবুদা, এনারা সেই সময় মানে আমাদের মানে ধরুন এসএফআই কোনো সময় করতো, কলেজে ইউনিভার্সিটিতে এসএফআই করতো, এখন কেউ বিদেশে আছে, কেউ অন্যান্য কাজে কর্মে আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে শ্রমজীবী ক্যান্টিনের সঙ্গে যুক্ত করা ইত্যাদি তো আমরা যা চেষ্টা করেছি সে সময় করার চেষ্টা করেছি। কিন্তু আমাদের এই চেনা পরিচিতির বাইরে, আমাদের তথাকথিত আমাদের পার্টির পরিধির বাইরেও বহু মানুষ, তারা অনেকে খুব বিখ্যাত মানুষ, অনেকে হয়তো অখ্যাত মানুষ, কিন্তু আমরা কোনোদিন যাদেরকে হয়তো অ্যাপ্রোচ করে উঠতে পারতাম না, কখনো আমাদের মাথাতেই আসতো না যে এদেরকেও অ্যাপ্রোচ করা যায়, এরকম বহু মানুষের সঙ্গে সেই সময় অনিকদা, দেবুদা, কমলদা তারা মিলে সেতুবন্ধন করেন। এবং তাদেরকে এই শ্রমজীবী ক্যান্টিন থেকে শুরু করে কোভিডের সময় এই ধরনের রেড ভলেন্টিয়ারদের বিভিন্ন কাজে তাদের সাহায্য, তাদের হচ্ছে সরাসরি অংশগ্রহণ এদের মাধ্যমে হয়। এটা আমাদের কাছেও একটা বড় শিক্ষা। মানে আমরা অনেক সময় ধরুন কোনো একটা বিষয়, কোনো একটা প্রশ্নে কেউ কখনো আমাদের বিরোধিতা করেছে, কোনো একটা প্রশ্নে কেউ কখনো আমাদের সমালোচনা করেছে, আমরা সারা জীবনের জন্য তাকে শত্রু মনে করে নিই। আমরা ধরে নিই যে জীবনে কোনোদিন তার সঙ্গে আমাদের আর কখনো কোনো কথা বলার পরিধি তৈরি হবে না। কিন্তু এরকম অনেক মানুষ আছেন যিনি হয়তো আজকে একটা কোনো প্রশ্নে আমাদের বিরোধিতা করেছেন, দুটো প্রশ্নে আমাদের সঙ্গে মত মেলেননি, তার মানে এই নয় যে তিনি আমাদের জন্মশত্রু হয়ে গেছেন। অনেক প্রশ্নে যদি তার সাথে আমাদের দুটো প্রশ্নে মত না মেলে, হয়তো 20টা প্রশ্নে মত মিলবে, কিন্তু এটা আমাদেরই সংকীর্ণতা, এটা আমাদেরই সীমাবদ্ধতা যে বাকি 20টা প্রশ্নে আমরা তার কাছে আমরা আমাদের বক্তব্যকে নিয়ে পৌঁছই না, বা তার দিকে আমরা হাত বাড়াই না। কিন্তু হাতটা বাড়ালে হাত ধরার জন্য অনেক মানুষ বসে আছেন। এবং ওই কোভিডের সময় এই কাজটা যিনি আমাদেরকে মানে চোখে আঙুল দিয়ে করে দেখিয়েছিলেন, যারা করে দেখিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন অনিক দত্ত। অনিকদাস সিনেমার উৎকর্ষ এগুলোকে নিয়ে আমার এখানে কমলদা আছে, সেখানে দাঁড়িয়ে আমার বলার সে যোগ্যতা নেই, আমি তার মধ্যে আমি যাচ্ছিও না, আমি সেই প্রসঙ্গে আমি একটা শব্দ উচ্চারণ করব না। আমি আমার কথাকে শেষ করব আপনাদের কাছে একটা কথা খালি বলে, দেখুন অনিকদাকে নিয়ে যখনই আলোচনা হয়, অনিকদা বেঁচে থাকতেও এটা হয়েছে, অনিকদা চলে যাওয়ার পরেও এটা হচ্ছে, যত আলোচনা হচ্ছে একটা কথা বারবার ফিরে আসছে যে অনিক দত্ত অত্যন্ত মেরুদণ্ড সোজা রাখা মানুষ ছিলেন, অত্যন্ত আপরাইট মানুষ ছিলেন, কখনো কোনো ব্যাপারে কাউকে তোষামত করতেন না, কখনো কোনো ব্যাপারে নিজের মতামত প্রকাশ করাকে, নিজের মত প্রকাশ করাটাকে এড়িয়ে চলতেন না কখনো, তাতে কে কী ভাববে, কে চটে যাবে না চটে যাবে এসব নিয়ে বদার করতেন না। কারণ এই প্রসঙ্গে আমার, এবং তার অসংখ্য উদাহরণ আমাদের সামনে রয়েছে, ছোট বড় কিছু উদাহরণ, খুব বিখ্যাত উদাহরণ, যেমন ফিল্ম ফেস্টিভ্যালে অনিক দত্ত মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন সেই সময় যে পৃথিবীর কোনো দেশে ফিল্ম ফেস্টিভ্যালে এই জিনিস হয় না যে মুখ্যমন্ত্রীর এতগুলো ছবি, যা আমাদের রাজ্যে হচ্ছে, কেন আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর এতগুলো ছবি থাকবে। এই কথাটা যখন উনি বলছেন তখন মঞ্চে আরও দুজন অত্যন্ত গুণী পরিচালক বসেছিলেন, কিন্তু তারা তখন, আমাদের সে ঘটনা মনে আছে, তারা তখন ছটফট করে উঠেছিলেন।
অনিক দত্তকে এই কথাটা বলতে শুনে। তারা কেউ এটা বলছেন না, কথাটা তাদেরও বলা উচিত ছিল, তারা নিজেরা কেউ সাহস করে বলেননি। কিন্তু অনিক দত্ত বলেছেন। এই যে অনিক দত্ত বললেন, আর আমি বসে শুনলাম, এর ফলে যদি আমার মাইনে কমে যায়, সেই ভয়ে ছটপট করে উঠেছিলেন স্টেজে। মানে উঠে গিয়ে মাইকের সামনে গিয়ে না না এগুলো নিয়ে এখন কথা বলার দরকার নেই ইত্যাদি করেছিলেন। দুর্ভাগ্যজনক হচ্ছে, সেই মুখ্যমন্ত্রী সরকার যখন পাল্টে গেল, সেই তৃণমূলের সরকার যখন পাল্টে গেল, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ছটফট করে ওঠা কিছু মানুষ, আমি কিন্তু কোনোভাবে তাদের গুণকে ছোট করছি না, তাদের মেধাকে ছোট করছি না, তারা অত্যন্ত গুণী মানুষ, অত্যন্ত তারা তাদের নিজেদের যোগ্যতায় তারা মহিয়ান মানুষ। কিন্তু আমাদের যাদের মেধাকে, যাদের গুণকে আমরা সম্মান করি, তাদের কাছ থেকেই আমাদের একটা মেরুদণ্ডের প্রত্যাশাও তৈরি হয়। আর সেইটা যখন আঘাত পায়, তখন আমাদের খারাপটাও যে কারণে বেশি লাগে। আমি এটা আপনাদেরকে বলছি, তারা অত্যন্ত গুণী মানুষ ছিলেন, যিনি অনিক দত্ত মঞ্চে দাঁড়িয়ে কথাটা বলার পরে ওই মঞ্চেই ছটপট করে উঠেছিলেন। পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা পাল্টে গেল, নতুন সরকার আসবে, তখনও সরকার শপথ নেয়নি, তার আগে সেই পরিচালকই পৌঁছে গেলেন বিজেপির একজন এমএলএর ফ্ল্যাটে তাকে সম্বর্ধনা জানিয়ে তার সঙ্গে ছবি তোলার জন্য। আমি বলছি, এটাই বলছি, যিনি বিক্রি হন তিনি যুগে যুগে বিক্রি হন। আর যার মেরুদণ্ড সোজা থাকে, যে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, তবু সে নিজের জায়গায় সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। অনিক দত্ত এই যে মেরুদণ্ড সোজা আমি যাই হোক, আমি যে কথাটা বলতে গিয়ে এই কথাটা আমি কিছুটা হয়তো প্রসঙ্গ থেকে সরে গেলাম, তা হচ্ছে অনিকদা বুদ্ধদেব ভট্টাচার্যকে খুব ভালোবাসতেন। এটা আপনারা হয়তো অনেকে জানেন, মানে অসম্ভব ভালোবাসতেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। সত্যজিৎ রায়কে নিয়ে অনিক দত্তর অবসেশন, অনিক দত্তর ভালোবাসা প্রায় অবসেশনের পর্যায়ে ভালোবাসা, এটা সবাই জানে, কেননা তার স্বাক্ষর অনিক দত্তর বিভিন্ন কাজে রয়েছে, সিনেমায় রয়েছে। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে ওনার যে কি প্রচণ্ড ভালোবাসা ছিল, উনি মানে এটা আপনারা সেদিন একদিন অনিকদা চলে যাওয়ার পরে একদিন গল্প করতে করতে সৃজন একদিন বলছিল যে আমার সাথে একদিন অনিকদার কথা হচ্ছে, অনিকদা মজা করে বলছে যে আমি মাঝে মধ্যে ভাবি আমার যখন আরেকটু বয়স হবে আমি কার মতো হবো গো, আমি সত্যজিৎ রায়ের মতো হবো না বুদ্ধদেব ভট্টাচার্যের মতো হবো। মানে মানে এই পর্যায়ে, মানে ওনার জীবনের দুজন আইকন ছিলেন, একজন সত্যজিৎ রায়, একজন বুদ্ধদেব ভট্টাচার্য। ধরুন বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যেমন দেখবেন এই কথাটা খুব বলা হয় যে বুদ্ধদেব ভট্টাচার্য খুব সৎ মানুষ ছিলেন। যে কোনো ব্যাপারে আপনি অতি বড় বিরোধীকেও জিজ্ঞেস করবেন বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে, তার প্রথম কথা হবে বুদ্ধদেব ভট্টাচার্য খুব সৎ মানুষ ছিলেন। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে কিন্তু সৎ হওয়াটা কোনো আলাদা অ্যাচিভমেন্ট ছিল না। একজন মানুষ সৎ হবে এটাই তো স্বাভাবিক, কেউ চোর হতে যাবেই বা কেন? কিন্তু চারদিকে এখন এত চোর চিটিং বাজে ভরে গেছে যে কেউ সৎ লোক দেখলে আমাদের মনে হয় না ভগবান ঠাকুর, মানে মন্দিরের ঠাকুর আমার সামনে দাঁড়িয়ে আছে। সেরকম এই যে অনিক দত্তকে নিয়ে এত করে বলা হয় যে উনি খুব আপরাইট মানুষ ছিলেন, উনি খুব স্পষ্ট বক্তা ছিলেন। আরে একজন মানুষ আপরাইট হবেন, স্পষ্ট বক্তা হবেন, এটাই তো স্বাভাবিক। একজন মানুষ খামোখা অন্যকে তেল দিয়ে চলবেই বা কেন? কিন্তু চারদিকে এত মানে নিজের মাথাকে, নিজের চেতনাকে বিক্রি করে দেওয়া, মানে লিলিপুটের ভিড় বাড়ছে, তার মাঝখানে অনিক দত্তর মতো একজন সত্যি সত্যি সোজা হয়ে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে আমাদের খুব এক্সেপশন মনে হচ্ছে। কিন্তু অনিক দত্ত নিজের কাছে অনিক দত্ত এক্সেপশন ছিলেন না। আমি ধরুন ভূতের ভবিষ্যৎ, এই মানে ভবিষ্যতের ভূত সিনেমাটা যখন পরে রিলিজ করলো, এবং তার পরের ঘটনা আপনারা সবাই জানেন, সেই সিনেমাটা একদম সরকার থেকে হুকুম দিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার সমস্ত হল থেকে সিনেমাটাকে তুলে দিল, আপনারা সবাই জানেন। আমি আপনাদেরকে জাস্ট বলছি এটা ভেবে দেখার জন্য। আচ্ছা, অনিক দত্তর যখন একটা সিনেমাকে এরকমভাবে সরকার থেকে কলকাঠি নেড়ে তুলে দেওয়া হলো, অনিক দত্ত কি পারতেন না চারটে লোককে ফোন করে বলতে যে এটা কেন হচ্ছে একটু দেখো না তোমরা? উনি যে স্তরে, মানে উনি নিজের কাজের জন্য, নিজের সামাজিক বা নিজের অর্থনৈতিক আর্থসামাজিক অবস্থানের জন্য, উনি যে সমাজের যে স্তরে ওনার চলাফেরা ছিল, তাদের অনিক দত্তর কি দুজন কি চারজন এমএলএর ফোন নাম্বার, এমপির ফোন নাম্বার ওনার কাছে ছিল না? ওনার কাছে কি সরকারের কয়েকজন ডাব্লিউবিসিএস অফিসার, আইএএস অফিসারের ফোন নাম্বার ছিল না? কয়েকজন বিউরোক্র্যাটকে চিনতেন না? উনি কি চাইলে কাউকে ফোন করে, এখানে হোক দিল্লিতে হোক, ফোন করে বলতে পারতেন না যে একটুখানি দেখো না ব্যাপারটা একটু যদি মেটানো যায়? উনি ওই পাঠশালাতেই পড়েননি, সিনেমা আটকালো, কাউকে একটাও ফোন করেননি, সোজা রাস্তায় নেবে বললেন। এবং আরও বহু মানুষ দেখা গেল যে একজন যদি সাহস করে রাস্তায় নামে, তখন তার পাশে দাঁড়ানোর জন্য লোকের অভাব হয় না। আরও বহু মানুষ চারদিক থেকে তার পাশে এসে দাঁড়ালো। ওনার মাথাতে কোনোদিন এই চিন্তাটা আসেনি যে আমার সাথে কোনো একটা অন্যায় হচ্ছে বলে আমি একটু ফোন করে, সেটিং করে, আলোচনা করে ব্যাপারটাকে মেটানোর চেষ্টা করি। উনি মেটানোয় বিশ্বাস করতেন না, লড়াই করায় বিশ্বাস করতেন। সিনেমাতেও এবং রাস্তাতেও লড়াই করেছেন। এবং এই যে ধরুন ভবিষ্যতের ভূত সিনেমাটাকে আপনারা যদি দেখেন, বা নিশ্চয়ই আপনারা দেখেছেন অনেকে, ওই সিনেমাটাতে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসকে নিয়ে ব্যঙ্গ ছিল, খিল্লি ছিল, সব কিছু ছিল। বিজেপিকে নিয়ে, আরএসএসকে নিয়ে একটা দুটো জায়গায় ঠাট্টা তামাশা ছিল। কিন্তু আপনারা যারা সিনেমাটা দেখেছেন আপনারা জানেন যে সিপিআইএম
যে পার্টিটাকে অনিক দত্ত নিজের পার্টি মনে করতেন, সেই পার্টিটাকে নিয়েও সিনেমার মধ্যে একটা ব্যঙ্গ রয়েছে, একটা মানে এক মুহূর্ত বলছি না, মানে একটা ট্র্যাক রয়েছে সিনেমাটার মধ্যে শুধুমাত্র সিপিআইএমকে ব্যঙ্গ করে, যে একদল একটু বয়স্ক মানুষজন তারা সন্ধেবেলা একটা পার্টি অফিসে বসে থাকে ধুতি পাঞ্জাবি পরে এবং নিজেদের মধ্যে দুর্বোধ্য ভাষায় কথা বলে, সে কথার কেউ মাথা মুন্ডু বুঝতে পারে না। মানে বামপন্থীদেরকে নিয়ে যে সমালোচনাটা অনেকে করেন যে এরা সাধারণ মানুষের জন্য রাজনীতি করে, কিন্তু মাঝে মধ্যে এদের নিজেদের কথাবার্তা ভাবভঙ্গিমা এমন হয়ে যায় যে সাধারণ মানুষের মাথার উপর দিয়ে যায়। তো এই যে একটা মানে সমালোচনা বলুন, ব্যঙ্গ বলুন, আমাদেরকে নিয়ে আছে সমাজে, তো সেই ব্যঙ্গটা আলাদা একটা ট্র্যাক ছিল অনিক দত্ত সিনেমায়, যে পার্টিটাকে উনি নিজের পার্টি ভাবতেন। এবং সত্যি সত্যি মেধা তো এরকমই হবে, সত্যি সত্যি ইন্টেলেক্ট তো এরকমই হবে। ধরুন মৃণাল সেন, যে ৭৭ সালের আগে পর্যন্ত যদি মৃণাল সেনের সিনেমাগুলোকে দেখেন, দেখবেন সেখানে কংগ্রেসকে সমালোচনা করা, জমিদার তন্ত্রকে সমালোচনা করা। কিন্তু ৭৭-এ যখন মৃণাল সেন যে পার্টিকে নিজের পার্টি মনে করতেন, সিপিআইএম সরকার তৈরি করলো, যখন সিপিআইএম যখন বিরোধী থেকে সিপিআইএম এস্টাবলিশমেন্টের পার্ট হয়ে গেল, সে যখন ব্যবস্থার অংশ হয়ে গেল, ৭৭-এর পর থেকে মৃণাল সেনের সিনেমাগুলোকে দেখবেন মধ্যবিত্ত বামপন্থী সমাজ, তাদের মধ্যেকার কন্ট্রাডিকশন, তাদের মধ্যেকার কিছু ক্ষেত্রে হিপোক্রেসি, তাদের মধ্যেকার দ্বিচারিতা, মানে আপনি খারিজ থেকে শুরু করে মহাপৃথিবী থেকে শুরু করে একটার পর একটা সিনেমায় দেখবেন তথাকথিত বামপন্থী মধ্যবিত্ত সমাজকে সমালোচনা করা, নিজেকে সমালোচনা করা, আত্মসমালোচনা করা। সত্যিকারের মেধা, সত্যিকারের ইন্টেলেক্ট এরকমই হবে, সে অন্যকেও ব্যঙ্গ করবে, নিজেকেও ব্যঙ্গ করবে, প্রয়োজনে নিজেরা সমালোচনা করবে। সেই সমালোচনার আগুনে, ব্যঙ্গের আগুনে সে নিজেও অগ্নিশুদ্ধ হবে। সেরকমই মেধাকে আমরা সত্যিকারের মেধা মনে করি। যখন যে সরকারে থাকবে তখন তার চেয়ার মুছে দেওয়াটাকে কখনো মেধা বলে না, কখনো ইন্টেলেক্ট বলে না। এবং অনিক দত্ত দেখিয়েছেন যে হিউমার, উইট, আমি যদি কোনো রেগে যাই কোনো অন্যায় দেখে, আমি যদি প্রতিবাদ করতে চাই, তাহলে রেগে গিয়ে খালি চিৎকার করতে হয় তাই নয়, রেগে গিয়ে হেসেও ফেলা যায়। প্রতিবাদ করার জন্য হেসেও ফেলা যায়, হাসানোও যায়। সবসময় চিৎকার করে প্রতিবাদ করতে হয় না, হাসতে হাসতেও প্রতিবাদ করা যায়। তাই আপনাদের কাছে এইটাই আমি বলে শেষ করছি যে অনিকদা জীবনে 7টা সিনেমা, এবং যে কারণে অনিকদাকে কাছ থেকে দেখার সুবাদে, আমি আবার বলছি কমলদা অত্যন্ত ঘনিষ্ঠ ছিল অনিকদার, নিশ্চয়ই কমলদা ওই ব্যাপারে একমত হবে। ধরুন তার এই অবস্থানের জন্য বিভিন্ন প্রশ্নে, তার এই ঋজুতার জন্য, তার এই আপরাইটনেসের জন্য, এরকম ঘটনা তো এখন বলা শুরু করলে শেষ করা যাবে না। আমি আর কোনো উদাহরণ না বানিয়ে আমার কথাটাকে এইটা বলে শেষ করছি যে এগুলোর ফলে অনেকটাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। সিনেমা হল পায়নি, অনেক সময় অনেক প্রডিউসার কাজ করব ভেবেও পিছিয়ে আসতে বাধ্য হয়েছে, যে ওনার সাথে সিনেমা করলে যদি সরকারের রোষানলে পড়তে হয়, এরকম নানাবিধ সমস্যাতে পড়তে হয়েছে। কিন্তু কোনো দিন একটা মুহূর্তের জন্য তার জন্য অনিকদার মধ্যে আমি অন্তত পক্ষে কোনো আফসোস দেখিনি কখনো, যে কি দরকার ছিল আমার এটা বলার, আমি এটা বললাম বলে আমার সিনেমাটার এখন হল পেতে সমস্যা হচ্ছে, আমি না বললেই ভালো হতো। একটা মুহূর্তের জন্য কোনো দিন আফসোস করতে দেখিনি। কেননা মুখ ফুটে নিজের কথা বলা, মাথা উঁচু করে নিজের কথা বলাটা অনিক দত্তর কাছে কোনো স্ট্র্যাটেজি ছিল না। দ্যাট ওয়াজ হিজ আইডিয়া অফ লাইফ। ওনার জীবন দর্শন, বেঁচে থাকার দর্শনই এইটা ছিল। সত্যিকারের একজন, উনি কতটা বামপন্থী ছিলেন, কতটা কমিউনিস্ট ছিলেন, সেটা এই পরিসরে আলোচনা করা যাবে না। কিন্তু সত্যি সত্যি মাথা উঁচু করে নিজের শর্তে বাঁচতে হয় কিভাবে জীবনে, সত্যি অনিকদা নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন। ওনার বহু সিনেমাতেও মাথা উঁচু করে বাঁচাটাই একটা সাবজেক্ট হয়েছে, একাধিক সিনেমাতে। সে বরুণবাবুর বন্ধু থেকে শুরু করে বহু সিনেমা, যেখানে একজন মানুষ তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার থেকে নিজের নাতির হাত ধরে প্রিন্সেপ ঘাটে বেড়াতে যাওয়াটাকে জীবনের বড় প্রাপ্তি মনে করতেন। তো অনিকদার বিভিন্ন সিনেমাতে এই মাথা উঁচু করে বাঁচাটাই সাবজেক্ট হয়েছে। কিন্তু অনিক দত্ত সিনেমা তৈরি করেছেন, উনি হঠাৎ করে চলে গেলেন আমাদের ছেড়ে। উনি জীবনের সিনেমা, উনি অনেক পরে সিনেমা তৈরি করতে এসছেন, অনেক তুলনামূলকভাবে পরিণত বয়সে, বেশি বয়সে সিনেমা তৈরি করা শুরু করেছেন এবং তাড়াতাড়ি চলে গেলেন, যে কারণে উনি সিনেমা করতে পারলেন খুব কম। মাত্র 7টা সিনেমা অনিক দত্ত তৈরি করেছেন খাতায় কলমে যদি আমরা হিসেব করি। কিন্তু সেইভাবে দেখতে গেলে হয়তো দেখা যাবে যে অনিক দত্ত আসলে জীবনে 8টা সিনেমা তৈরি করেছেন। মাথা উঁচু করে বাঁচাটাকে যদি আমরা একটা সিনেমা সাবজেক্ট বলে মনে করি, তাহলে অনিক দত্ত নিজের জীবনটাও মাথা উঁচু করে বেঁচে থাকার একটা সিনেমা। অনিক দাস স্মৃতির প্রতি, রাহুল দাস স্মৃতির প্রতি আপনাদের সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, আমাদের অনেক শ্রদ্ধা। এরা আমাদের অত্যন্ত খারাপ সময়ের বন্ধু ছিলেন। খারাপ সময় থেকে ভালো সময়ে যাওয়ার আমাদের এই যে যাত্রাপথ, তা এদেরকে বাদ দিয়ে নয়, এদেরকে সঙ্গে নিয়েই আমাদের সেই যাত্রা চলবে। সবাই ভালো থাকবেন। অনিক দাস স্মৃতি, রাহুল দাস স্মৃতি অমলিন থাকবে। নমস্কার।